নমস্কার, কাকু কাকিমার আটচালা থেকে আমি স্বপ্না বলছি। আজকের গল্প সমরেশ বসুর লেখা কিছু নয়। বেশ কিছুদিন পর গল্প পাঠ শুরু করলাম। গলায় ব্যথা থাকার জন্যে গল্প পাঠে বিলম্বে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে সকল বন্ধুরা গল্প শুনেছেন তাদের আবার নতুন করে অভ্যর্থনা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে অনুরোধ করলাম। আজকের গল্প শুরু করছি। আজকের গল্প কিছু নয়। বরের গাড়ি গেছে আগে, পিছনে বরযাত্রীদের রিজার্ভ বাস, বিবাহ বাসর, অর্থাৎ মেয়ের পিত্রালয়। কলকাতার বাইরে 30 মাইল দূরে। বাস এসে যখন বিয়েবাড়ির সামনে দাঁড়ালো তখন প্রায় 8টা বাজে। সানাইয়ে বাজছিল তখন ভৈরবী সুর। সুরের মধ্যে যে বেদনাটুকু ছিল সেটুকু বহু ভিড়ে, অনেক প্রাণে ভাগাভাগি হয়ে তেমন একটি উদাস প্রসন্নতায় ভরে উঠেছে। কান পেতে কেউ শুনছে না। অলক্ষ্যে সকলের প্রাণেই লেগেছে একটি নিশিঘোর। এ নিশিঘোরে এক অকারণ পুলক, একটু বেশি কথা, বেশি ব্যস্ততা, একটু কিছু সাজ, কিছু রঙ্গ, অপরিচয়ের মাঝেও সহসা নির্বাক কটাক্ষে কি এক অস্পষ্ট পরিচয়ের ঝিলিক মানুষকে পেয়ে বসে। একটু কেশকুসুম গন্ধ, অঙ্গাবরণের সুগন্ধি যেন এক অশরীরী মায়ারূপিণী হয়ে ফেরে ওই নিশিঘোরে। সব মিলিয়ে কি যেন এক বিচিত্র পরিবেশ। এখানে সবচেয়ে বেশি ভিড়, কিন্তু সমস্ত ভিড়টা যেন এখানে ওখানে রেখেছে অনেক অন্তরাল সৃষ্টি করে। কেউ কাউকে দেখে না এখানে, তবু সবাই দেখে সবাইকে। আষাঢ় আকাশের প্রথম মেঘ সানাইয়ের নিশি যেন পেয়েছে তাকেও। সুরের ঘায়ে সে এলোমেলা, ফাঁকে ফাঁকে তার সপ্তমীর কোহেলি জ্যোৎস্না। মফস্বল শহরের ঘেঁষাঘেঁষি পেরিয়ে একটু নির্জন পাড়ায় পড়েছে বিয়েবাড়িটা। সেকেলেও নয়, একেলেও নয়। যখন যেমন জোগাড় হয়েছে তখন তেমন তৈরি হয়েছে বাড়িটা। একটি বড় উঠোন ঘিরে, সেকেলে নিচু কোঠা, একেলে উঁচু রুম। শরিকানার ভাগ নেই। সেকেলের একেলের সিঁড়ি আছে 2টি ছাদে ওঠার। আপনি গজানো কৃষ্ণকলির ঝাড়ের পাশে সাধ্য সাধনের বেলা জুই মাথা তুলেছে। সেখানে বাগান করার মাপঝোঁক নেই, আছে একটু শখের সংকেত। বিজুলি আলোয় সেজেছে যদিও বাড়ি। ছাদ ঘেঁষে আকাশমুখ নারকেল গাছের বিলুলিত ঝালরে মন যেন নিশীথ প্রান্তরে যায় ছুটে। 7:30টার লগ্ন গেছে ফসকে, পরের লগ্ন 11:30টার মধ্যরাত্রির ঘেঁষে। বরযাত্রীরা সব পিলপিল করে উঠল গিয়ে বরের ঘরে। সেখানে তখন মেয়েদের আসর উঠেছে জমে। ফাঁকা পেয়ে বরকে ঘিরে সবাই ছিল তারাই। নিশিঘোরের এইটি প্রথম পালা। সবাই আসে বরকে ঘিরে। শালি শালাজ বান্ধবীর দল, হাসি ঠাট্টা কটাক্ষ গড়ে প্রথম আলাপচক্র। কেউ বলে, মুখ তুলুন না মশাই, একটু দেখি। সে কথার সুতো টেনে আর একজন, এখন তো আর বিয়ে আটকাচ্ছে না, পছন্দ না হলেই বা কি। একটু হাসি ও গায়ে ঢলাঢলি। তারপরে আর একজন, না ভাই, আমাদের সুধার বর বোধহয় বোবা, হয়তো পাড়া গেঁয়েদের সঙ্গে কথা বলতেই প্রাণ চাইছে না। তখন হয়তো একজন বয়োজ্যেষ্ঠ একটু কড়া পাকের মিশেল দিয়ে বলেন, সে তোদের কাছে প্রাণ চাইছে না, তোদের পাড়া গেয়ে সুধাকে প্রাণটি সঁপে দেওয়ার জন্য তুলে রেখেছে। বরযাত্রীরা আসার আগে এই প্রথম আলাপচক্র। নেতৃত্বটা ছিল যার হাতে। সে বসেছিল বরের পাশ তাকিয়ায় কনুই রেখে। অনেক মেয়ের ভিড়ে সেও একটি মেয়ে, কিন্তু সে একটি।
রূপ তার ছিল না কোথাও, কিন্তু তার মতন রূপ যেন ছিল না ঘরের কোথাও। সে একটি নাতিদীর্ঘ দোহারা মেয়ে, রং তার কালোই, কিন্তু এত বড় সুচিক্কণ খোঁপা নেই কারুর। নরম মার্জিত চাকচিক্কণ কোথাও ঠাঁই নেয়নি তার শরীরে। অমার্জিত আর সুঠাম স্বাস্থ্য উদ্ধত শরীরে খয়েরি ডোরা শাড়িটা অতি আটপৌরে ঢঙে কিন্তু তীব্র পাকে জড়িয়ে ধরেছে ভাঁজে ভাঁজে। নাক তার সরু কিন্তু চোখালয়, চোখের দীপ্ত সচকিত অপাঙ্গ দৃষ্টি, যদিও চোখ তার বড় নয়। একটি অদ্ভুত ব্যক্তিত্ব তার সর্বাঙ্গ ঘিরে। বয়স তার বছর 26, 30 হওয়াও বিচিত্র নয়। সীমান্তে সিঁদুর, কপালে তর্জনীর পুণ্যবিন্দু কুমকুমের। বরের সঙ্গে আলাপ বেশি জমেছে তার। পিস্তুত সালিশে বরের। পোশাকি নাম তার জানা যায়নি। সবাই ডাকছে সুরো বলে কিংবা সুরদি, কিন্তু সেই যেই হোক, বোঝা যাচ্ছে এই ভিড়ের বাড়িতে সে অনেকখানি। তার ডাক পড়ছে সব সময় এদিকে ওদিকে। ও সুরো, দেখ গে, সুধার নাকি এখন গা বমি বমি করছে। অর্থাৎ কোণে সুধার। যেতে হবে সুরোকে। সুরদি, মাসিমা জিজ্ঞেস করলেন বরণডালার একটা পিদিম কম কেন? তাও কি সুরোকে দেখতে হবে। কণিকর্তারা একটু বিমর্ষ। 7:30টার লগ্নতে কিছুতেই বিয়ের অনুষ্ঠান করা গেল না। সেই ফাঁকে জমে উঠেছিল আলাপচক্র। বিষ নেই, কিন্তু জ্যাযুক্ত তীরের মতন কটাক্ষ, সুতীক্ষ্ণ কথার গুপ্তি আর হাসির তরঙ্গ। এই সবটুকু রস নিয়ে যে আকাশে বাতাসে মনে মনে রঙে রঙে দিচ্ছে লেপে সকলের অলক্ষ্যে, সেই সানাইয়ের সুর। সে যে বাজছে এ কথা কেউ জেনেও যেন জানে না, অথচ ঘরে ওই ঠোঁটের চোখের কেশ করবীর কথার হাসির সব কাজ সাজি নিয়ে এক বিচিত্র মায়া নিয়ে সে বেঁধে রেখেছে দূরের মানুষকেও। এমন সময় বরের ঘরে এলো বরযাত্রীরা। শোরগোল পড়ে গেল মেয়েদের। শোরগোল পড়ে গেল মেয়েদের মধ্যে, যেন বর্গি এলো দেশে। হঠাৎ এদিক ওদিক থেকে কয়েকটি টিপ্পনি। আরে এই সবাই পালাচ্ছে কেন? আর এদিকে চুপি চুপি চাপা স্বরে, ও মা, কি অসভ্য ভাই! কোন লোকটা? ও কে? ওই যে। ও মা, কেমন প্যাট প্যাট করে দেখছে, চল চল। অপরপক্ষে বরের বন্ধুদের মধ্যে, কেমন, বেশ, দেখিস বাবা, কি রে ছানু, চোখের তারা যে আইসক্রিমের মতন হয়ে গেল বাবা। বড় বন্ধুদের পেয়ে খুশি। এ কথা সে কথা জিজ্ঞাসা জবাব হতে লাগলো। তারপর একজনকে দেখে বর বলে উঠল, ও, তুই এসেছিস সুদিন? কি বলি ভাবছি, শুধু তুই বোধহয় আসতে পারলি নে। যাক, তোর ছেলে কেমন আছে? সুদিন বলল, ভালো, নইলে আসতাম কি করে। বন্ধুদের মধ্যে আর একজন বলল, ছেলেও বটে, বাপের মতন বহুরূপী। সকালবেলা দেখলাম কুকুর নিয়ে খেলা করছে, দুপুরবেলায় শুনলাম ছেলে অচৈতন্য। মেয়েরা ইতিমধ্যে সবাই প্রায় পলাতকা, ছিল শুধু সুরো। ছেলেরা সবাই কথা আর হাসির ফাঁকে দেখে নিচ্ছিল তাকে। কে একজন বলেও উঠেছিল, এ দেখছি ভয় পায়নি। সুরো বরের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দিয়েছিল, কেন, এখানে বাঘ ভাল্লুক কটি আছে? সবাই একটু চমকে গেলেও হাসিটা বাঁধা মানেনি। ফলে বরযাত্রীদের সঙ্গে সুরোর একটু ভাবই হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। এ কোনো কথার ভাব নয়, নিষ্পাপ, নির্ভয়, নির্বাক, মস্করার ভাব। সুদিন দাঁড়িয়েছিল বরেরই কাছে। তার সেই চওড়া বলিষ্ঠ শরীরে প্রায় বোতাম খোলা পাঞ্জাবি দুলছে। সেই অবাধ্য এলোমেলো চোখে স্বভাব হাসি মুখে
দীপ্ত তবু করুণ চোখে কিছু দুর্ভাগ্যের ছাপ ছিল। সুর হঠাৎ জিজ্ঞেস করে বসল, কি হয়েছে আপনার ছেলের? পরিচয় না থাকলেও সুরুর ব্যক্তিগত প্রশ্নটা অস্বাভাবিক মনে হলো না। সুধীন তার দিকে ফিরে বলল, দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে। বলে চোখ ফেরাতে গিয়ে সুধীন আবার তাকালো সুরুর দিকে, যেন ঠিক দেখে নেওয়া হয়নি কথা বলার সময়। আবার চোখ ফেরাতে গিয়ে আবার তাকালো সুধীন। কি হলো? নিজেকে মনে মনে বলে উঠল সুধীন, কি হলো? কি যেন একটা হলো কোথায়? সুরুর ঈষৎ পুরু তাম্বুলা রক্ত ঠোঁটের কোণ দুটি একটু বেঁকে গেল সুদূর হাসিতে। তার সচকিত দীপ্ত চোখের তারা দুটি স্থির হলো একবার। তারপর মুখ ফিরিয়ে বরকে বলল, তোমার বন্ধু ভাগ্য দেখছি ভালো, রুগ্ন ছেলে ফেলে চলে এসেছেন তোমার টানে। বলে একবার সুধীন, তারপর সকলের দিকে তাকিয়ে হাসল। এমন সময় আবার ডাক পড়ল, ও সুরুদি, শিগগির এসো, মাসিমা ডাকছে। সুরু জবাব দিল, এই যে যাচ্ছি। বরের দিকে ফিরে বলল, একটু বসো ভাই, ধৈর্য ধরে। উঠতে গিয়ে সুধীনের সঙ্গে আর একবার চোখাচোখি হয়ে গেল। আবার একটা বিদ্যুৎ চকিত ঝিলিক খেয়ে গেল কোথায় সুধীনের। চোখ ফেরাতে গিয়েও ফেরাতে পারল না। সুরুর ঠোঁটের কোণে কেন যেন একটি স্থির বিদ্যুতের ঝিকিমিকি। মনে মনে বলল সুধীন, আবার কি হলো? কি যেন হলো? সুরুর দীপ্ত গতিভঙ্গি দেখছিল সবাই। একজন মুখফোর বন্ধু বলে উঠল, এবার আমরা কি করব? সুরু বলে উঠল, বন্ধুকে একটু দেখুন। অর্থাৎ বরকে। কে একজন বলে উঠল, একটু চা হলে? সুরু বলল, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। একটু পরেই বাইরে সুরুর গলার সুর শোনা গেল, ছোট মামা, ও ঘরে ওদের সবাইকে চা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। জবাব শোনা গেল, এই যে মা, পাঠিয়ে দিচ্ছি। গুনে দেখেছিস কজন আছেন? বাবারে, এত কি গোনা যায়? 20-22 কাপ পাঠিয়ে দাও। সুধীন মুখ ফেরাতে চায়নি। তবু মনে মনে যেন ঘাটটাকে সে শক্ত করে নামিয়ে রেখেছিল। সে কিছুতেই বাধা মারল না। দরজা দিয়ে বাইরের দিকে ফিরে তাকালো সে। আর আশ্চর্য, যা তার মন গাইছিল, বোধহয় চাইছিল তাই হলো। উঠোনে দাঁড়িয়েছিল সুরো, এদিকে তাকিয়েই কে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল, কিন্তু দূর থেকেও চোখাচোখি হয়ে গেল। আর সেই নাম না জানা অর্থপূর্ণ অথচ অর্থহীন টেপা হাসিটুকু লেগে রয়েছে ঠোঁটের কোণে। চোখাচোখি হতেই অদৃশ্য হলো সুরো। কি হলো? কি যেন হলো কোথায়? নিজের মধ্যে কি একটি বিশেষ কথা নিয়ে বন্ধুদের একদল হেসে উঠল। দক্ষিণের বাতাস এলো পূবের ঘা খেয়ে। প্রাণকে উজ্জীবিত করা সব বিচিত্র গন্ধ বেড়াতে লাগলো ভেসে। সিগারেটের ধোঁয়া, হঠাৎ কৌতূহলিত চোখের উঁকি, ব্যস্ততা, ছুটোছুটি, শাড়ির খসখস, অলংকার নিক্কণ আর সানাইয়ের ব্যাকুল উদাস সুর, সব মিলিয়ে যেন কোথায় হারিয়ে গেল সমাজ সংসার। যেন কোনো দায় নেই, দায়িত্ব নেই আজ এ জীবনে। সুধীনও তার প্রাণ খোলা হাসি নিয়ে মেতে গেল বন্ধুদের মধ্যে। আর ভেতরে ভেতরে প্রাণটাও মেতে উঠল, ব্যাকুল হয়ে উঠল দুটি কালো চোখের তির্যক তারা, রক্তাক্ত দুইটি ঠোঁট, আর একটি দীপ্তোদ্ধত খয়েরি ডোরা কাটা শাড়ি জড়ানো মূর্তির প্রতীক্ষায়। মাথায় যার ঘোমটা খোলা, নাক কুণ্ডলিত খোঁপা, কপালে যার তর্জনীর ডগাপূর্ণ ফোঁটা, ত্রিনয়নীর মণির মতন, সীমন্তে যার আগুনের মতন সিঁদুর। কি হলো?
কি যেন হয়ে গেল কোথায়, যেন থাকে থাকে নিয়মে শৃঙ্খলে সাজানো সব পুতুলগুলো ছড়িয়ে গেল, হারিয়ে গেল পরস্পরের কাছ থেকে, এলোমেলো হয়ে কি কোন জগতে চলে গেল। এখানে 1 কাপ। হ্যাঁ, ওকে দাও। ওদিকে উনি পাননি। কোলের ঘর থেকে বেরিয়ে আসছিল সুরো। একটি মেয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছে সুরদি? ঘেমে উঠেছে সুরো। ঘাম লেগে কপালের কুমকুম চোখের তরল মনির মতন দেখাচ্ছে। ভুরু কুচকে বলল, কেন? অদূরে স্বর শোনা গেল, একটু দাঁড়াও। বলে আলমারি খুলে একটি সোনার চাঁদ হার এনে পরিয়ে দিল গলায়। সুরো হাসল আর সাদা ঝকঝকে দাঁতে, ও মা, আমি খুলে রেখেছি, ফাঁস লাগে। মেয়েটি বলল, ফাঁস তো কবেই পড়েছ গো, নতুন নাকি? তোমার বর রাগ করবে না হলে? আমাদের হবু জামাই বা কি ভাববে? ভাববে যে তোমার এ শালির দেখছি একটি হাড়ও নেই। পরিয়ে দিল। সুরো হেসে বেরিয়ে গেল। আবার কোথায় যাচ্ছ? বড় মা ডাকছে বলে পাশের ঘরে গেল সুরো। চকিতে একবার আয়নায় বোধ হয় নজরে পড়ল নিজেকে। তারপর চাউল নেট সরিয়ে দেখল তার ছেলের ইজের ভিজেছে কিনা। বেরিয়ে এলো। এ কি, কোথায় যাও সুরো? ওদিকে যে বরযাত্রীদের ঘর। হেসে বলল, চা পেয়েছে সবাই? সবাই প্রায় একযোগে বলে উঠল, নিশ্চয়। কে একজন বলে উঠল, আপনি যখন নজর রেখেছেন। সুরো তাকালো বরের দিকে। একদিনের সুলতান, ভাড়া করা মখমলের উপর বসে। সেও তাকিয়েছিল তার শালি সুরদির দিকে। কপট করুণ মুখে বলল সুরো, তোমার তো ভাই উপায় নেই চা খাওয়ার। বর হাসল। কে একজন বলে উঠল, একটা পান পেলে হতো। সুরো হেসে বলল, খাবার আগেই? একটু সস্তা, যদিও এখানে সত্যি কিছুই সস্তা নয়। কথা বলবো একজন, একটু পানাসক্ত আছে কি না, বুঝলেন সুরদি? সুরো বলল, আচ্ছা দিচ্ছি। বলে চোখ ফেরাতেই চোখাচোখি হলো আবার সুধীনের সঙ্গে। সুরো মুখ ফেরাতে যাচ্ছিল, কিন্তু বলে ফেলল, আপনারও পান চাই নাকি একটা? সুধীর বলল, পেলেই চাই। ডাক পড়ল বাইরে থেকে, সুরো, তোর ছেলে উঠেছে, যাই। বলেই আবার চোখ পড়ল। আর সেই মুহূর্তে দুজনের মনের কোণে একটি বিদ্যুৎপর্ণ বিস্তৃত প্রশ্ন ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। সুরো চলে গেল। 1 বাটা পান নিয়ে একটি ছেলে এলো। সুধীনের মনেই পড়ল না সে পান খেতে চেয়েছিল কিনা। অনেকেই হাত বাড়িয়ে নিঃশেষ করল পানের বাটা। তারপরে এলো সিগারেটের টিন। একটু পরেই একটি মেয়ের গলা শোনা গেল উঠোনে, না সুরদি, তুমি না এলে আমি পারবো না। শুধু কি সুধীনের কানেই ঢুকলো কথাগুলো? সচকিত হয়ে ফিরে তাকালো সে। দেখল সুরোর আঁচল ধরে টানছে একটি মেয়ে। কিন্তু সুরোর দৃষ্টি এই ঘরে। মেয়েটির টানে কি কার টানে কে জানে, সুরো এলো আবার। বিয়ের পদ্য নিয়ে এসেছে মেয়েটি। সুরো বলল, নে, দে সবাইকে। মেয়েটি লজ্জিত হেসে সবাইকে পদ্য দিতে লাগলো। মেয়েটিকে দেখিয়ে সুরো বলল বরকে, তোমার আসলটির পরেই এটি সুদ, বুঝেছ? বলে হাসতে গিয়ে সুধীনের সঙ্গে আবার চোখাচুকি। সুধীন বলে উঠল, কই দিন পদ্য। মেয়েটির হাত থেকে পদ্য নিয়ে সুরো সুধীনের হাতে দিল। পদ্য সুধীন পড়ল না, সুরোর দিকেই তাকালো। নত হলো সুরোর চোখ। তবু অপ্রতিভভাবে জিজ্ঞেস করে ফেলল, পান খেয়েছেন? সুধীন বলল, কি আর দিলে। সরে এলো সুরো। আর সুধীন মনে মনে বলল, বেহা হয়ে গেলাম নাকি? কি হলো? একে কি বলে? সুরো বলল, পাঠিয়ে দিলাম তো। সুধীন বলল,
কেন যেন চোখে পড়েনি। অপাঙ্গে হাসতে গিয়ে সহসা একটি কপট ভয়ের ছায়া যেন দেখা দিল সুরোর চোখে। বলল, আচ্ছা, চোখে পড়ার মতন করেই দিয়ে যাব। চলে গেল সুরো। পদ্য বিলানো হয়ে গেল। করির বাবা এসে দাঁড়ালেন হাত জোর করে। অনুগ্রহ করে বিয়ের আগেই আহারটা সেরে নিতে হবে, লগ্ন অনেক দেরিতে। সেই ভালো, সবাই উঠে পড়ল। বয়স্ক আর যুবক মিলিয়ে বরযাত্রী কম নয়। বসেছে সবাই আলাদা। বিয়ে বাড়ির নিমন্ত্রিত লোকরাও আসন ছেড়ে জুড়ে বসল। ছাদে আর উঠোনে জায়গা হয়েছে। ছাদে উঠেছে অনেকে। সুধীন দাঁড়িয়ে আছে নিচে। কোথায় যাবে সে? কোথায় বসবে? যেন পথ হারিয়েছে পতি। এ কি, বসেননি? সুরো আবার চার চোখ মিলল। হেসে ফেলল দুজনেই। সুধীন বলল, তাই তো ভাবছি কোথায় বসি। সুরোর হাসি ও কটাক্ষ ক্রমেই সর্বনাশের রূপ ধরেছে যেন। বলল, জায়গায় খুঁজে পাচ্ছেন না? দেখিয়ে দেব? দিন না, একটু অচেনা লাগছে কি না? সত্যি? বলে চোখে চোখ রেখে হাসল আবার। বলল, আমি কি চাই সব চিনি, তবু আসুন, আপনার জায়গাটা আমি করে দিই। নিচেই একটি খালি জায়গায় আলাদা আসন করে দিল সুরো। বসুন এখানে। সুধীন বসল, কিন্তু চোখ ফেরে না। সুরো চোখ ফেরাতে পারে না। ঠোঁটের হাসি তার আরও উদ্দীপ্ত। ছাদ থেকে উঁকি মেরে বরযাত্রী বন্ধুরা বলে উঠল, কিরে সুধীন, নিচেই বসে গেলি যে? সুধীন এড়িয়ে গিয়ে জবাব দিল, দেখিস কিছু ছুড়িস নে যেন, শালাই বাজছে। আলাপ ছেড়ে তালে পড়েছে সুর, কিন্তু সে যেন কোথায় বাজছে কেউ জানে না। এত লোক, সবটাই একটা অন্তরাল যেন। এই অন্তরালে ঢাকা পড়ে গেছে সুধীন আর একজনের সঙ্গে। কোথায় কোথায় গেল? এদিকে ওদিকে সেদিকে সব থেকে চোখ ফিরিয়েও হঠাৎ এক জায়গায় দেখা গেল, দূরে একটি ঘরের কোণে খাটের ওপর বসে আছে সুরো। একা নয়, একদল মেয়ের মধ্যে। কিন্তু সুরোর চোখ সচকিত দীপ্ত তারা এদিকেই। বেরিয়ে এলো সুরো। সুধীনের চোখের সামনে দিয়ে চলে গেল বরের ঘরে। সেখান থেকেও চোখাচোখি। তারপর চোখের ওপর দিয়ে এক অদ্ভুত রহস্যময় হাসি নিয়ে কেবলই যাওয়া আসা। খাওয়া হলো। বরযাত্রীরা উঠোনেই পাতা চেয়ার টেবিলে বসল। এবার বিয়ে আরম্ভ হলো। লৌকিক আচার অনুষ্ঠান আর সাত পাখির জন্য বর কনে এলো বাইরে। সবাই ঘিরে এলো সেই দিকে। সুধীনেও এলো। কে বলল, সুরো তুই আয় এদিকে। সুরো বলল, আমার কাজ আছে মাসিমা, অন্যদিকে বড় বৌদিকে ডাকো। তবে তুই ডেকে দে। ডাকতে গেল সুরো। সুধীনের বুক ঘেঁষে গেল। যাওয়ার সময় আবার আবার চোখে চোখ পড়ল, আর হাসিটা সুরোর ঠোঁট পেরিয়ে সারা অঙ্গে যেন ঢেউ দিয়ে। সুধীন বলে ফেলল, একটু জল দেবেন? প্রায় যেন অর্থপূর্ণ দৃষ্টি সুরোর দিকে। ঠোঁট টিপে রেখেই অপাঙ্গে চেয়ে বলল, তেষ্টা পাচ্ছে বড্ড। ভিড় থেকে সরে এলো সুধীন। তাকালো সুরোর যাওয়ার পথের দিকে। রাত হয়েছে। সানাই বাজছে বেহাগ। বেহাগের সঙ্গে এই অবোধ ব্যাকুল দায়িত্বহীন সমাজ সংসার ছাড়া মনের কোনো মিল আছে নাকি? বারান্দায় দুটি ছেলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঘরের মধ্যে দেখা যাচ্ছে খাটে শুয়ে আছে দুজন বিধবা পৌরা। সুরো জল নিয়ে এলো। এখানে ওখানে লোক, মেয়ে মানুষ। কেউ কি দেখছে? দুজনের ঠোঁটেই হাসি। গ্লাস নিয়ে ঠোঁটে ছোঁয়ালো সুধীন, কিন্তু দৃষ্টি সুরোর দিকে। সুরো হাসছে, কিন্তু দৃষ্টি আনত। জল যেতে চায় না সুধীনের গলায়, কিন্তু তৃষ্ণাতে পেয়েছে, অখণ্ড তৃষ্ণা, ব্যাকুল তৃষ্ণা। সুরো বলল, কি হলো?
জল খান? সুদিন বলল, খেয়েছি বলে ভরা গ্লাসটা দিয়ে দিল সুরোর হাতে। সুরো মুখের দিকে তাকিয়ে চলে গেল। ওদিকে উল্লসিত কোলাহল উঠল। ভালো করে তাকাও দুজনে, এই তাকানোই আসল তাকানো। শুভ দৃষ্টি হচ্ছে। সুদিন দেখল সুরো দূরে একটি ঘরের পাশে দাঁড়িয়ে আছে। একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে ঘরের পাশ দিয়ে এগিয়ে গেল কোল আঁধারে। সুদিন হঠাৎ সিগারেট ফেলে দিল। তারপর লোকজন, সমাজ, সংসার সব ভুলে অগ্রসর হলো ওই দিকে। কেউ দেখছে, কিন্তু সুরো এদিকে তাকিয়ে ওদিকে গেল কেন? কিছু বলে গেল নাকি? চলে এলো ঘরের পাশে। দেখল সামনে অনেকখানি পুরো জমি, কয়েকটা গাছ, বাড়ির আলো পড়েছে ফাঁকে ফাঁকে ছায়ার মতন। তবু সুরোর বলিষ্ঠ সুস্পষ্ট মূর্তি ওদিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ডাকছে নাকি সুধীনকে? ছেলে যার আজ পড়ে গিয়েছিল ছাদ থেকে, বউ যার অসুস্থ, আসতে যে পারবে না ভেবেছিল, এসে তার এ কি হলো? একে কি বলে? কি হলো? এগিয়ে গেল পায়ে পায়ে সুরোর দিকে। কোথায় যায় সুরো? দাঁড়ালো সুরো। ইটু পাতার ঢাই, কুকুররা ভিড় করেছে সেখানে। দুটো আম গাছের আলো ছায়া। সুধীনের রক্তধারা চঞ্চল হয়ে উঠল। সর্বাঙ্গে একটা প্রবল স্রোতের ঘূর্ণি উঠল পাক দিয়ে। সুরোর পাশে গিয়ে দাঁড়ালো। পাশে এসে হাত বাড়ালো আঁচলের দিকে। কেন এসেছে সুরো এখানে? কি করবে এবার সুধীন? কেউ কিছু বলতে পারছে না। তারপর হঠাৎ সুরো বলল, এখানে চলে এসেছেন? সুধীনের গলাটা যেন কেঁপে কেঁপে যেতে চায়। হ্যাঁ, মানে। সুরো হঠাৎ একটু হেসে মুখ নামিয়ে বলল, কিন্তু অচেনা লাগলো না রাস্তাটা? হ্যাঁ, তাই না এসে পারলাম না কিছুতেই। সত্যি সবই কীরকম আশ্চর্য অচেনা। আলো আঁধারে দুটি চোখ মিলল আবার। আর হঠাৎ যেন দুজনের গলার স্বরই অকারণে বুঝে এলো। জল চিকচিকিয়ে উঠল নাকি সুরোর চোখে। বলল, কেন সেরকম হয়? সুদিন বলল, হ্যাঁ। কেন বলুন তো? সুরো বলল, কি জানি, কিছু নয় বলে। সুদিনের মনে হলো এ যেন শেক্সপিয়ারের সেই দ্বাদশ রজনীর ভার মালভোলিওর মতন, সব কিছুতেই উড়িয়ে দিয়ে কেবলই আপন যুক্তিতে বলা কিছু নয়, ও কিছু নয়। সুরো বলল, ছেলেকে কেমন দেখে এসেছেন? সুধীর বলল, ভালো, ডাক্তার বলেছেন। সুরোর চোখের তারায় দীপ্ত অভিমানে বলল, মনে পড়ে গেল বুঝি এবার? বলে কেমন যেন একটু ঘন হয়ে এলো সুধীনের কাছে। গলা আরো নামিয়ে বলল, যাই এবার। ছেলেটা বোধহয় উঠল। সুদিনের হাতের শিরা উপশিরাগুলো উঠল দপদপিয়ে। আড়ষ্ট জিহ্বা কি সব কথা বলল ছটফট করে, কিন্তু হাত বাড়াতে পারল না, বলতেও পারল না কিছু। বলল, সুরো, আঙুল দিয়ে দেখিয়ে আপনি ওদিক দিয়ে যান, যাচ্ছি। সুধীর বলল, আচ্ছা। চলে গেল দুজনেই। কেন এসেছিল, কেন গেল, কেউ বোধহয় জানে না, জানতেও চায় না। শুধু সানাইয়ের সুরটা আশার আকাশের সুর করে চিৎকার করতে লাগলো। সুরটা কত চেনা, অথচ কত অচেনা।